এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে আপনি তো নতুন সরকারের শপথ দেখলেন, বন্টনও হয়ে গেছে মন্ত্রণালয়। সব কিছু মিলে এবারের এই যে নতুন সরকারকে বা যে দপ্তর বন্টন হলো, যারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, আপনার তাৎক্ষণিক পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ তুষার ভাই, এবং এখন প্রকাশের দর্শকদেরকে শুভেচ্ছা। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই, কারণ একটা বিশেষ পরিস্থিতিতে এই বিশেষ নতুন সরকারটি শপথ নিয়েছেন, এবং আমার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলবো যে এটি অনেকটাই নবীন প্রবীণের সমন্বয়ে একটা ভারসাম্যপূর্ণ একটা ক্যাবিনেট। এবং একই সঙ্গে আমরা যদি একটু ভেতর থেকে বিশ্লেষণ করি, দেখব যে এখানে নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী অ্যারাউন্ড 84% আপনার হলো স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী। ফলে এক ধরনের এনলাইটেন্ড আলোকিত নেতৃত্ব আমরা এই সংসদের মাধ্যমে এই মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি। এবং তাদের এই যে পুঁথিগত বিদ্যা, এটা প্রায়োগিক বিদ্যায় কতটা প্রতিফলিত হয় সেটাই জনগণের দেখার বিষয় সামনের দিনে। তবে যেটি মনে হচ্ছে যে তারা অনেকেই যারা জুলাই আন্দোলনে ছিলেন, মাঠের সাথে কানেক্টেড ছিলেন, মানুষের অভিপ্রায় তারা নিজে কাছে থেকে দেখেছেন, এবং সেই অভিপ্রায়ের জায়গা থেকেই তারা এই দায়িত্বে এসেছেন। ফলে তাদের ভিতরে একজন অভিপ্রায়ের প্রতি, অর্থাৎ গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের প্রতি এক ধরনের অঙ্গীকারের মনোভাব তাদের মধ্যে দেখা গেছে। এবং তার প্রতিফলনটা হলো তাদের শপথ গ্রহণের যে ভেন্যু, এটা একটু নন ট্র্যাডিশনাল। আমরা দেখিনি, আমরা এর আগে কখনো দেখি নাই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রায় খোলা ময়দানে আমাদের নতুন সরকার শপথ নিচ্ছে। তার মানে তারা মাটির কাছাকাছি থাকার যে এক ধরনের বার্তা তারা সেটা দিয়েছেন। এই যে মাটির কাছাকাছি, জনগণের কাছাকাছি থাকার যে প্রতীকী বার্তা তারা দিলেন, উন্মুক্ত থাকা, অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জায়গাগুলোর একটা প্রতীকী বার্তা এই শপথ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তারা দিয়েছেন। এর জন্য বিশেষত আমি সংসদ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানাই, যে এটি একটি নতুন আইডিয়া, এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরও সেখানে নিশ্চয়ই অবদান রয়েছে। তো সেটি আসলে করে দেখানোর বিষয়। আমরা দেখতে চাই আগামী দিনে তারা কোন দিকে যেতে চান। আর আমরা তার আগে সংসদ সদস্য হিসেবে যে শপথ, সেই জায়গায় যদি বলি যে এই যে সংবিধান সংশোধন বিষয়ক যে সেইখানে কিন্তু তারা শপথ নিলেন না। এই জায়গাটা একটা আইনি জটিলতা আছে। যেমন ধরেন যে আমাদের আইনের ভাষায় একটি শব্দ আছে যেটাকে আমরা বলি ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ সহজ করে বললে বিসমিল্লাহ গলদ। আমাদের যে গণভোটের যে প্রক্রিয়াটি হয়েছে সেটি আসলে আমাদের সংবিধান সম্মত ছিল না। কারণ আমাদের সংবিধানে, বাংলাদেশের যেই সংবিধানের আওতায় এই মন্ত্রিসভা শপথ নিয়েছে, সেই সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে পার্লামেন্টের বাইরে অন্য কোনো বিকল্প রুট রাখা হয় নাই, যে রুটের মধ্য দিয়ে রাষ্ট্রের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তনের সংশোধন আনা যায়। অর্থাৎ একটা গণভোট করতে হলে পরে পার্লামেন্টের অথেন্টিকেশন লাগে, তাদের একটা অ্যাপ্রুভাল লাগে। সেটি ছাড়াই এক ধরনের বিপ্লবী স্পিরিটের জায়গা থেকে কিন্তু আপনার, বা অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে গণভোটটি হয়েছে। এবং এই গণভোট একটা বাধ্যবাধকতা দেয় রাষ্ট্রের সংবিধানের একটা মৌলিক সংস্কারের দিকে, যেটি আইনসঙ্গতভাবে করা যায় না। ফলে বিএনপি যে এই জায়গায় শপথ নিল না, আমার মনে হয় আইনগত সীমাবদ্ধতার জায়গাটা তারা হয়তো আগে ততটা ভাবেনি। ভাবলে হয়তো শুরুতেই তারা এই গণভোটের ব্যাপারে সরাসরি তীব্র আপত্তি তুলতো। তারা তো নির্বাচনী প্রচারণাতে হা ভোটের কথা বলেছে। এইটা এক ধরনের, বলবো যে আমি এক ধরনের পপুলিস্ট রাজনীতির জায়গা থেকে তারা হয়তো এই জায়গাটাকে অতটা ফোকাস করেনি। কিন্তু তাদের ভিতরে এটার মধ্যে দোনোমানা যে ছিল, সেটা আমরা তাদের এখনকার শপথ না নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ যেটি তারা বলে এসেছে, যদি হা ভোটের পক্ষে বলে থাকে, তাহলে তো জামাত যেটি করেছে সেইভাবেই তাদের শপথ নেওয়ার কথা, সেটা তো তারা করলো না, বা জামাত বা এনসিপি যেটা করলো। ফলে এই জায়গায় একটা আইনি বিতর্ক অনেক লম্বা সময় ধরে থেকেই যাবে। তবে আসার কথা হলো, আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের সংবিধানের যে 7 নম্বর অনুচ্ছেদ, আর্টিকেল 7-এ সংবিধানের যে প্রাধান্যের কথা বলা হয়েছে, সেই প্রাধান্য বিবেচনা করলে পরে সংসদ আগামী দিনে এটা শুরু করতে পারে। এবং তাহলে আমরা যদি সংসদ অধিবেশন যখন বসবে, তা সেইখানে এই আলোচনাটাই তো প্রথম উঠবে আশা করি আমরা। এটা নিয়ে বিতর্ক, মানে আমরা তো সংসদে বিতর্ক দেখি, সেই বিতর্কের একটা উপকরণ পাওয়া গেল। হ্যাঁ, অবশ্যই আপনি খুব সঠিক বলেছেন। কারণ
পার্লামেন্ট তো আইনসভা, তো আইনসভা প্রধানত আইন প্রণয়ন এবং আইনের সংস্কার এবং আইনের সংশোধন ইত্যাদি করে থাকে এবং আইনকে মূল্যায়ন করে থাকে। ফলে এই আইনসভায় আসার দিক হলো লেখাপড়া জানা লোকজন এবার একটু বেশি, তারা এটাকেই প্রাধান্য দেবেন এবং যেটা অভ্যুত্থানেরও স্পিরিট ছিল এবং জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যে স্থানীয় সরকারের ক্ষমতা বাড়ানো, অর্থাৎ এই উন্নয়ন বরাদ্দ, আপনার রিলিফ টিলিফ ইত্যাদি লোকাল গভর্নমেন্ট দেখবে আর পার্লামেন্ট আইনসভার মতো তার কার্যপ্রণালী চালাবে। সেই জায়গা থেকে ন্যাচারালি এই যে সাংবিধানিক বা আইনগত বিতর্কটি সামনে চলে আসলো, সংবিধান সংস্কার বা গণপরিষদ গঠন, এই আলোচনাটা অবশ্যই প্রাধান্য পাবে এবং এটি সুরাহা না করে যদি অগ্রসর হতে চায় নতুন মন্ত্রিসভা বা নতুন সরকার, তাহলে দেশে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক কেওয়াস লেগেই থাকবে। ফলে এটা আগেই সুরাহা করা দরকার। এবং তাহলে আপনি ভবিষ্যৎ কি দেখছেন এই সংস্কার কমিশনের? সংস্কার কমিশন তো যেটা একজন বিদায়ী উপদেষ্টা তার বিদায়কালে বলে গেছেন যে আমরা সাকসেসর নোট রেখে গেলাম। সাকসেসর নোট মানে কি? ওনারা কাজ করতে যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের জন্য পথরেখা, সেই ভবিষ্যতের পথরেখা যেটি রেখে গিয়েছেন সেটি সবটাই যে নতুন সরকারের মনোভূত হবে তা তো নয়, কারণ তারা আরও কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। কারণ অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার আর নির্বাচিত সরকারের যে এখতিয়ার, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে এবং দায়িত্বশীলতার জায়গাটাও বেশি, জবাবদিহিতার জায়গাটাও বেশি। ফলে নতুন সরকার তো আইন প্রণয়ন করবে, অধ্যাদেশ করবে না। ফলে আইন প্রণয়ন করার ক্ষেত্রে তাদেরকে সংস্কারের জায়গাটা অনেক ভেবে চিনতে সংবিধানের আলোকেই করতে হবে। অর্থাৎ সংবিধানকে ক্ষুণ্ণ করে বা সংবিধানের স্পিরিটকে ক্ষুণ্ণ করে, বিশেষ করে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানের মর্যাদা সমুন্নত রেখেই তাদের সংস্কার প্রক্রিয়া অগ্রসর করতে হবে। এবং এখানে যেটা বিবেচনার বিষয় সেটা হলো অভ্যুত্থানের স্পিরিট, যেটা হলো এই সরকারের কাছে, এই মন্ত্রিসভার কাছে রাজনৈতিক প্রত্যাশা। সেটি কি? সেটি হলো অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং বৈষম্যহীন সমাজ। তো বৈষম্যকে আমরা কিভাবে দেখব? বৈষম্যকে দেখব প্রথমত ধনবৈষম্য। যদিও এই নতুন মন্ত্রিসভায় বা এবং পার্লামেন্টে অনেক কোটিপতি এবং শত কোটিপতিরা আছেন এবং তারা কি আসলে কোটিপতিদের স্বার্থই রক্ষা করবেন না খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষের বা পেশাজীবীদের স্বার্থ রক্ষা করবেন, সেই দায়িত্ব তাদের উপরে আছে। ফলে এই জায়গায় বৈষম্য বিলোপের ক্ষেত্রে একটা বড় অঙ্গীকার এবং বড় দায় এই নতুন মন্ত্রিসভার কাঁধে রয়ে যায় এবং সেই জায়গাটায় চলে আসবে আমাদের ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাতে সংস্কারের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য বাড়ানোর প্রশ্ন এবং সমস্ত দুর্নীতিকে কন্ট্রোল করার জন্য একটা স্বাধীন বিচার বিভাগ। যে বিচার বিভাগকে আমরা ইতিমধ্যে প্রায় ধ্বংস হয়ে যেতে দেখেছি, সেই বিচার বিভাগকে আবার তার মর্যাদার জায়গায়, বার এবং বেঞ্চের যে মর্যাদা, এবং এই যে বিচার বিভাগ বললে তো আমরা সবসময় দেখি যে রাজনৈতিক সরকারগুলো এসে, আপনারাও বিভিন্ন সময় বলেছেন যে এই আইন বিভাগ বা বিচার বিভাগই ব্যবহার করা হয় বেশি, সেই ক্ষেত্রে সেটা মাঠ পর্যায়ে। হ্যাঁ, সেটা আপনার মানে জুডিশিয়ারির নিচের দিকে, সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে এবং উচ্চ পর্যায়েও একটা রাজনৈতিক প্রভাবের জায়গা ছিল, যে কারণেই বিচার বিভাগের স্বাধীনতা এবং ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের কথা নিশ্চয়ই আপনি জানেন। ফলে সেই স্পিরিট থেকে যখন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হলো এবং বলা হলো যে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে একটি জায়গায় সমস্যা রয়ে গেছে যেটা নতুন সরকারকে দেখতে হবে। সেটা হলো এই স্বাধীন বিচার বিভাগের জন্য আর্থিক সক্ষমতা, অর্থাৎ আর্থিক সক্ষমতা না থাকলে কোনো সংস্কারই কিন্তু আপনার বাস্তবায়ন করা যায় না। ফলে স্বাধীন বিচার বিভাগের জন্য, বিচারপতি নিয়োগের জন্য, বিচারক নিয়োগের জন্য যে স্বাধীনতা, যে নীতিমালা, যেটি বলা হয়েছিল যে সততায়, কর্মে এবং জ্যেষ্ঠতায় যিনি অগ্রগামী তিনি হবেন বিচারক, এই নীতির ক্ষেত্রে দলীয় বা দলীয়করণ বা দলীয় চামচাগিরি এগুলোর বাইরে থেকে যদি কিছু করা যায় তাহলে সেটা হয়তো আগামী দিনে দুর্নীতি দমনে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। আপনি যেহেতু আইনজীবী সেই হিসেবে বলি যে সবসময় ওই যে একটাই কথা যে নতুন সরকার এসে বলে আমরা মামলা জট কমাবো, কিন্তু শেষ পর্যন্ত জট আরও বাড়ে। এই মামলা জটের কারণটা দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এই ক্ষেত্রে মামলা জট কেন হয়? প্রথম কথা হলো আমাদের উচ্চ আদালতের জন্য পর্যাপ্ত অবকাঠামো নাই। সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী, 2,000 আইনজীবীরও বসার ব্যবস্থা ওখানে নাই। ফলে যারা কাজ করবে তাদেরকে যদি কাজের পরিবেশ না দেওয়া হয়, তারা কিভাবে মামলাকে অগ্রসর করবে? একই রকমভাবে পর্যাপ্ত বেঞ্চ যদি না থাকে, অর্থাৎ একজন বিচারককে যদি সারা দিনে 1000 মামলার লিস্ট নিয়ে বসতে হয়, তিনি সারাদিনে হয়তো 80 বা 90টা মামলা শুনতে পারেন।
ফলে বেশি বেশি মামলা শোনার জন্য আরও বেশি বেশি জায়গা করতে হবে এবং আদালতের সংখ্যা বাড়াতে হবে এবং আদালতকে আরও ফাস্টার করার জন্য কোর্ট ম্যানেজমেন্টের যে আধুনিকায়ন, যেটা বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে বলা হয়েছে, সেটি করতে হবে এবং আইনজীবীরা যাতে ওই দলীয় লেজুর ভিত্তি না করে সেই জন্য বার নির্বাচনগুলোকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে। এবং জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ের যে বিচার বিষয়টা, যে সেখানে দেখা যাচ্ছে যে ওইখানকার বিচার যারা প্রার্থী তাদেরকে কিন্তু রাজধানীতে ছুটে আসতে হচ্ছে। এই বিকেন্দ্রীকরণ কি এই নতুন প্রক্রিয়ার মধ্যে আপনি দেখতে পান? বিকেন্দ্রীকরণ তো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনায় অলরেডি আছে এবং সেখানে বলা হয়েছিল যে আমাদের জেলা পর্যায়ে বা জোনাল পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগকে স্থানান্তরিত করা। তো সেটা ইতিপূর্বেও প্র্যাকটিস করা হয়েছিল, জেনারেল এরশাদের আমলে এটা একবার প্র্যাকটিস করা হয়েছিল, হ্যাঁ, এবং সেটা তখন ওয়ার্ক করেনি। কেন ওয়ার্ক করেনি সেই জায়গাগুলো খতিয়ে দেখা দরকার এবং এখন যদি সেটাকে ওয়ার্ক করাতে হয় সেটাও আইনজীবীদের সাথে এবং বিচারকদের সাথে আলোচনা করেই একটা বৃহত্তর কনভেনশনের মধ্য দিয়ে সেটা করতে হবে, যান্ত্রিকভাবে এটা আরোপ করা যাবে না। এটা তো আপনি আইন নিয়ে কথা বললেন, আইনের কিন্তু অন্যান্য যে দপ্তরগুলো বন্টন হলো এবং একটা নতুন সরকারের যে প্রথম বলা হয় যে 100 দিনের কথা বলা হয় বা 90 দিনের কথা বলা হয়, সেই জায়গায় সরকারকে কি কাজ যে মনোযোগ দেওয়া দরকার বলে আপনি মনে করেন? কারণ একটা অন্তর্বর্তী সরকার গেল, তারপর তার কাজটা শুরু। আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন, আপনি ব্যাংকিং খাতের কথা, পাশাপাশি অর্থনীতির কথা বলেছেন, আর কি কোন কোন দিকে মনোযোগ দেওয়া দরকার? একটা বড় জায়গা হলো গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম হলো মানুষের হৃদয়ের, সাধারণ মানুষের হৃদয়ের আয়না। সেই হৃদয়ের আয়নায় যদি আপনার কালো রং দিয়ে দেওয়া হয়, চাপ, ভয়, ভীতি, প্রলোভন ইত্যাদি দিয়ে যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তাহলে গণমাধ্যম কখনো সাধারণ মানুষের হৃদয়ের আয়না হতে পারবে না। সেই জায়গাটা যদি নতুন সরকার তার 100 দিনের অঙ্গীকারে রাখতে পারে যে মন্ত্রীরা মিডিয়া হাউসে ফোন করে প্রভাব বিস্তার করবেন না বা এমপিরা করবেন না বা তাদের পালিত গুন্ডারা করবে না, এই জাতীয় কাজগুলো যদি না করা হয়, তাহলে গণমাধ্যম যখন সুস্পষ্টভাবে মানুষের আয়নায় পরিণত হবে, মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে আনতে পারবে, অসঙ্গতিগুলো তুলে আনতে পারবে, মানুষ তার উপকারভোগী হবে। এবং এটাই হলো মানে প্রথম দিনের যদি অঙ্গীকার বলেন, প্রথম 100 দিনের, এটা বড় একটা অঙ্গীকার হওয়া উচিত এবং এটা গণতন্ত্রের একটা বড় পিলার। তো সে কারণে আমরা মনে করি যে নতুন সরকারের সামনে এই 100 দিনের মধ্যে একটা বড় জায়গা হলো আইন শৃঙ্খলা। এবং একজন আমি দেখেছি যে বিএনপির নেতাদের মধ্যে অত্যন্ত দৃঢ়চেতা একজনকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই ঐক্যমত কমিশন সহ এই জুলাই আন্দোলন বিভিন্ন জায়গায় তার একটা নেতৃত্বমূলক ভূমিকা আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে এটা একটা ইতিবাচক জায়গা। এবং একই রকমভাবে আমাদের মনে রাখতে হবে এই যে কমান্ডিং রোল, এইটা কখনো মিলিটারির মতো হবে না। মিলিটারির কমান্ডিং রোল এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কমান্ডিং রোল আলাদা, তফাৎ আছে। সেই জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বা পুলিশের জায়গায় উদ্বুদ্ধকরণের জায়গাটা, অর্থাৎ মোটিভেশনাল জায়গাটা প্রধান হয়, মানুষকে আইনের প্রতি আস্থাশীল করা। আইন শৃঙ্খলা এটা নিয়ে তো সবাই চিন্তিত ছিল এবং সবসময় ভোটের আগে বলা হচ্ছিল যে 3টা যে চ্যালেঞ্জের কথা বলেছিল, পররাষ্ট্র এবং দ্রব্যমূল্য এবং এই যে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলায় তো আমরা জানি যে চাঁদাবাজি আমাদের দেশের একটা রাজনীতি বলেন সমাজনীতির একটা বড় ক্ষত। এই চাঁদাবাজির ক্ষত নির্মূল আমরা দেখেছি যে জুলাইয়ের পরে নানাভাবে যে মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, এইটাকে তো কন্ট্রোল করতে হবে। এবং পাশাপাশি এই দলীয় ক্যাডাররা আরেক ধরনের সিচুয়েশন তৈরি করে, তারা দলীয় প্রভাবকে কাজে নিয়ে একটা ল অ্যান্ড অর্ডারকে তারা ডিস্টার্ব করে, এটা যেমন দেখা। আবার একই রকমভাবে রাজপথে যে ন্যায্য আন্দোলন, সেটাকেও একটা ডিসিপ্লিনের জায়গায় আনা প্রয়োজন। অর্থাৎ আমি রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করে যে আন্দোলন, এই আন্দোলনের পুরনো মেথড, এই পুরনো মেথডের জায়গা থেকে আমাদেরকে নতুন পদ্ধতি ভাবতে হবে, যেটা অনেক বেশি জনগণের সিম্পেথি অর্জন করতে পারে। জামাত থেকে বলা হচ্ছিল যে তারা ছায়া মন্ত্রিসভা করবে। এটা তো জামাত যদিও শরিয়া ভিত্তিক এবং ইসলামী হুকুমাতের কথা বলে, কিন্তু ইসলামী হুকুমাতের ছায়া মন্ত্রিসভার কথা আমরা জানি না। ছায়া মন্ত্রিসভার আইডিয়াটা হলো পশ্চিমা ধারা থেকে আগত। আমরা ব্রিটিশ সিস্টেমে, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে আমরা বিকল্প ভাবনা হিসাবে ছায়া মন্ত্রিসভার কথা জানি, যারা বিদ্যমান মন্ত্রিসভাকে পথ দেখায়। তো সেটি যদি তারা অ্যাডপ্ট করে, আমি বলবো যে জামাত একটা পশ্চিমা ধাঁচকে যদি তারা গ্রহণ করে, এটা তো ইতিবাচকভাবেই দেখা উচিত এবং সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ মন্ত্রিসভাকে ইতিবাচকভাবেই তারা আপনার গাইড করতে পারে, অ্যাডভাইস করতে পারে বা
কিন্তু তারা যদি তাদের পুরনো যে মেথড, অর্থাৎ তারা যেই ডক্ট্রিনে তারা বিশ্বাস করে হুবহু ওই ডক্ট্রিনকে দিয়েই যদি তারা গাইড করার চেষ্টা করে, তাহলে ফিলোসফিক্যাল কন্ট্রাডিকশন। কিংবা আগের যে বিরোধী দলগুলোকে আমরা যেভাবে দেখেছি, ওয়াকআউট, সংসদে অনুপস্থিত থাকা, সেই পুরনো রেওয়াজে আর না ফেরা, নাকি ওটা আপনি দেখতে যাচ্ছেন? কেউ দেখতে চায় না, কারণ মানুষ বিগত 50 বছরে আমাদের দেশের সংসদের যে পারফরমেন্স, এটা দেখে বিরক্ত এবং বীতশ্রদ্ধ। মানুষ চায় জনগণের ট্যাক্সের টাকায় এতগুলো বাতি জ্বালিয়ে, এত বিদ্যুৎ খরচ করে, জনগণের এত ট্যাক্সের পয়সা খরচ করে এই যে পার্লামেন্টটা চলে, সেখানে অর্থবহ আলোচনা হয় কিনা এবং আলোচনার পরে ফলাফল আসে কিনা, নাকি শুধু এটা তর্কের জন্য তর্ক, মাঠ গরম করার জন্য তর্ক এবং সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য তর্ক। এটা মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় পার্লামেন্ট হবে কাজের জায়গা এবং কাজের কথাই শেখানো হবে এবং কাজের কথা অনুযায়ী ফল হবে। কিন্তু আমরা যেটা এবার দেখলাম, যে এবারের যে নতুন গভর্নমেন্ট, তারা বলল যে তারা এমপিদের জন্য শুল্ক, ট্যাক্স মুক্ত গাড়ি, প্লট ইত্যাদি তারা নেবেন না। তো এইটা একটা প্রতীকী বার্তা হিসেবে খুবই ইতিবাচক বার্তা, কারণ তারা যেহেতু এগুলো নিচ্ছেন না, সুতরাং পার্লামেন্ট অধিবেশনেও তারা অপচয় করবেন না, এইটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটা তো প্রথমবারের মতো আমরা বলতে দেখলাম। এটা জামাতও বলেছে, আবার বিএনপিও একই জায়গা থেকে বলেছে আজকে এসে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকার ক্ষমতার দায়িত্ব নিল মন্ত্রিসভা, তাদের তো প্রথম একটা খুব গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে, সেটা হচ্ছে সামনের বাজেট। হ্যাঁ, বাজেট তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা, এই কারণে যে আমাদের বিগত সময়ের শাসন আমলের মধ্য দিয়ে আমরা বর্তমানে যে জাতীয় অর্থনীতিটি পেয়েছি, এটিকে এক কথায় বলা যায় একটি লুট হয়ে যাওয়া অর্থনীতি। এই লুট হয়ে যাওয়া অর্থনীতিতে আমরা জেনেছি গণমাধ্যমের মারফত, এটা হয়তো তদন্ত করলে আরও বের হবে, যে আমাদের দেশের প্রায় 18 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। আবার এটাও কথা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতায় ছিলেন, তাদের মাধ্যমেও টাকা পয়সার নয়ছয় হয়েছে কিনা এটাও একটু খতিয়ে দেখা দরকার, কারণ এই দায়টাও তো এখনকার সরকারকে বহন করতে হবে, কারণ তারা তো একটা অর্থনীতি হাতে পেয়েছে। এই যে লুট হয়ে যাওয়া অর্থনীতি, সেই অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য আমাদের ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাত, শিল্প খাত এবং রপ্তানিমুখী বাণিজ্য, আমদানি বাণিজ্য, এই জায়গায় একটা ভারসাম্য আনতে হবে, শৃঙ্খলা আনতে হবে। সেটার জন্য দরকার মন্ত্রীদের সততা, এমপিদের সততা, এবং সেই সততার জায়গাটা যদি তারা নিশ্চিত করতে পারেন, বিশেষ করে ব্যাংক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেমন ধরেন ব্যাংকের যে সুদের হার, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য যে সুদের হার, এই সুদের হার বহাল রেখে সেই সুদের হার দিয়ে একটা সক্ষম গ্রাহক গোষ্ঠী গড়ে তোলা যায় না। সে জায়গায় ট্যাক্সেশন করতে হয় সবসময় বড় লোকদের উপরে, যারা কোটি শত কোটি টাকাতে যারা আয় করে, আর যারা পেশাজীবী মধ্যবিত্ত তাদের জন্য ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে। কর জালেও সংস্কার আনতে হবে। হ্যাঁ, ওই জায়গায়, অর্থাৎ আপনার সুদ হারের জায়গায় এবং একই রকমভাবে ট্যাক্সের যে হার, অর্থাৎ পেশাজীবীদের যে ট্যাক্স আর যারা শত কোটিপতি তাদের যে ট্যাক্স, ওই জায়গায় একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারকে সমালোচনার জন্য, সরকারের কাজকে দেখার জন্য কিন্তু স্থায়ী কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি যেটা আমরা বলি। কিন্তু আমরা আগের মানে বেশ দীর্ঘ সময় ধরে দেখেছি যে সেই স্ট্যান্ডিং কমিটির বা স্থায়ী কমিটির আলাপ আলোচনা, তাদের রিপোর্ট, সেগুলো কিন্তু প্রকাশ্যে আসেনি বা খুব কার্যকরও দেখিনি। এবার আপনি কি মনে করছেন, যেহেতু জামাত আছে? সেই জায়গায় আমি শুরুতেই বলেছি, এই জায়গায় মিডিয়াকে অ্যাক্সেস দিতে হবে। মিডিয়ার অ্যাক্সেসটা বাড়াতে হবে এই জায়গায়, কারণ মিডিয়া অ্যাজ এ পিলার অফ ডেমোক্রেসি। তো গণতন্ত্রের এই স্তম্ভকে যদি অ্যাক্সেস দেওয়া হয়, সেগুলো তখন জনগণের সামনে আসবে। অবশ্যই যেগুলো খুব সেন্সিটিভ, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, সেগুলো তো গোপনীয়ই থাকবে, কিন্তু যেগুলো জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট এই স্ট্যান্ডিং কমিটিগুলো, এবং যেটা সংস্কার কমিশনে বলাও হয়েছে যে বিরোধী দল থেকেও সেখানে প্রেসিডেন্ট করা হবে বা ডেপুটি স্পিকার করা হবে, এই পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলক কমিটি যদি করা হয় উইথ এ লিডারশিপ ফ্রম দ্য অপোজিশন, তাহলে পরে এইটা অনেকটা জবাবদিহিমূলক হবে এবং অনেক কথা জনগণ জানতে পারবে। তাহলে পরে আমরা যেটা আশা করছি যে এই স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের সংবিধানে আছে ন্যায়পাল। এই ন্যায়পাল নিয়োগ করলে পরে হবে কি, আরেকটা উইন্ডো ওপেন হবে এবং সেটার মধ্য দিয়ে জনগণের দীর্ঘশ্বাস ফেলার একটা জায়গা, প্রতিকার পাওয়ার একটা জায়গা সেখানে তৈরি হবে। সেটা তো আমাদের এখানে খুব একটা হয় না। ন্যায়পাল নিয়ে তো আমাদের
আলোচনাই নাই, কিন্তু আলোচনাই। সেই আলোচনাটা সংস্কারের আলোচনার মতোই আমি মনে করি গণমাধ্যমগুলোতে আসা দরকার এবং পার্লামেন্টে ওঠা সেটা তো দরকার। জুলাই সনদের ওই যখন তারা ঐক্যমত কমিশন করলো সেখানে এই আলোচনাটা আসা দরকার ছিল হয়তোবা। কিন্তু তারা অনেকেই এটা চেপে গিয়েছে, কিন্তু এটা সংবিধানে কিন্তু অনেক সুদূর প্রসারী চিন্তার জায়গা থেকে রাখা হয়েছিল, কিন্তু এটাকে আসলে অনালোচিত এবং অনুচ্চারিতই রাখা হয়েছে, কারণ এটা একটা খুব ট্রান্সপারেন্ট একটা জায়গা করতে হয়, কিন্তু এটাকে যেন আমরা নষ্ট না করি। আর একটা আমরা প্রায় শেষের দিকে আসছি, তো আলোচনাটা ওই জায়গায় নিতে চাই যে প্রবীণদের পাশাপাশি আমরা যদি প্রতিমন্ত্রীদের কথা বলি বা মন্ত্রিত্বে অনেক নতুন মুখ দেখলাম। প্রতিমন্ত্রী তো প্রায় সবাই ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সবাই নতুন। এই যে নতুন এবং পুরানো এবং নতুনদের যে একটা আধিক্য, তাদের আপনি কীরকম পারফরমেন্স দেখবেন বলে মনে করছেন? আমি আগেই বলেছি যে জুলাই অভ্যুত্থানটা তো নতুনদের অভিযাত্রাই ছিল, এবং এই জুলাই অভ্যুত্থান এক অর্থে কিন্তু পুরনো নেতৃত্বকে আসলে একটু পিছনেই ফেলে দিয়েছে। ফলে যারা সমাজ পরিবর্তনে অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনে সেনাপতির জায়গায় থাকলো, তারা দক্ষতা এবং সততার জায়গাতেও সেনাপতির ভূমিকায় থাকবে, এটাই মানুষ প্রত্যাশা করে। কিন্তু তারা যদি ফেল করে, তারা যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তারা যদি ক্ষমতার দম্ভে বা প্রভাব বিস্তারে লিপ্ত হয়, তাহলে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বলবো যে পতিত যে সরকার, তাদের পতনের একটা বড় কারণ ছিল তাদের দম্ভ। আমরা কোনো দাম্ভিক মন্ত্রী এমপি দেখতে চাই না, কারণ জনগণের খাদেম তারা, জনগণের সেবক তারা। ফলে তারা যেন সেবকের সেই নিরহংকার চরিত্রটি বজায় রাখেন, এটাই নতুনদের কাছে প্রত্যাশা। এটা খুব গুরুত্বপূর্ণ যে অহং যেন তাদেরকে স্পর্শ না করে, এবং অহংকার আর একটা আপনি তো বলেই দিলেন তার পরিণতি কী বা সেই আমলনামাগুলো কোন পর্যায়ে যায় পৌঁছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশে, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।